নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আর এই ভালো থাকতে আমাদের হবে যেভাবেই হোক জীবনের পথে চলতে চলতে। কেননা শিশু, বালক, যুবক, তারপরে বার্ধক্য, তারপরে যে জীবনের শেষ, পৃথিবীর অতিথি আমরা, এই আতিথেয়তা আমাদের একটা মেনটেন করা দরকার। এর মধ্যে অনেক উত্থান আসবে, পতন আসবে, শিক্ষা আসবে, কর্ম আসবে না, আবার কর্ম আসবে, শিক্ষার যোগ্যতা কম। এই যে দোটানায় মানুষ পড়ে যায়, সেইখান থেকে মানুষের অনেক কিছু হিসেব নিকেশ থাকে এই জ্যোতিষ শাস্ত্রের মধ্যে। দেখুন, আপনি যত উঁচুতেই ওঠেন, মাধ্যাকর্ষণের শক্তিতে আপনাকে নিচে নামতেই হবে। উঁচুতে উঠলে সব জিনিস ছোট দেখা যায়। অনেকে আছেন বড় বড় জায়গায় অনুষ্ঠান করেন, বড় বড় সমস্ত স্যাটেলাইট চ্যানেলে প্রোগ্রাম করেন, কিন্তু আমি মাঝে মাঝে শুনি, মিথ্যে কথা তো বলবো না, শুনি, কিন্তু তাদের অপরাধ না নেওয়ার মতো আমি সমালোচনা করি না। জ্যোতিষের জ্ঞান খুব কম, খুব ভুল ভুল কথা বলে। এত ভুল কথা বলে যে বুধ বৃহস্পতি নিয়ে কথা বলছে, আবার শুক্র রাহু নিয়ে কথা বলছে, আবার শনিকে মঙ্গল নিয়ে কথা বলছে, বা কোনো সময় এমন কথাও শুনতে পাচ্ছি যে ওই গণের ব্যাপারে। তারপরে কিন্তু কেউ কোনো আলোচনা করে না যে D9 চার্ট, যেটা নবাংশ চার্ট, যেটা নাকি আমাদের বিংশোত্তরী দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা অনুযায়ী যে দশায় জন্ম, সেই দশার নক্ষত্রের পরিচয় কি। আমি সবসময় বলি না যে পরিচয়ের উপর নির্ভর করে সমস্ত কিছু। একটা নাম আছে আমাদের দেশ ভারতবর্ষ, একজন প্রধানমন্ত্রী আছে। প্রধানমন্ত্রী হচ্ছে আসল নাম, তার আছে একটা। সেই জায়গায়, সেখান থেকে সেই নামের উপরে অস্তিত্ব ততক্ষণই বহন করে যতক্ষণ সে প্রধানমন্ত্রী পদে থাকেন। নামটা তার চিরকাল থাকবে, কিন্তু তার যে কর্মক্ষমতা, তার যে ইসের, সেটা তার পারিপার্শ্বিক থেকে সেটা বহন করে চলেছে। গ্রহ নক্ষত্রের কথাও ঠিক, চিরকাল থাকবে, একই জায়গায় থাকবে, একভাবে চলবে। কিন্তু তাহলে নক্ষত্র কি, কেন 27টা নক্ষত্র বসানো হয়েছে, তাই না? অশ্বিনী থেকে যাত্রা শুরু করে রেবতীতে গিয়ে শেষ করেছে, কেন বসানো হয়েছে? 2.5 নক্ষত্র করে। এসব নিয়ে আমি কোনো আলোচনা শুনি না, কেননা তাদের জানি না, হয়তো তারা যেতে চান না, আমার থেকে অনেক হয়তো জ্ঞানী হবেন, কিন্তু আমি তো খুব ছোট, আমি অত বড়ও না, কিন্তু তাদের তো আলোচনা করা উচিত। তারা কি কেমন আছে, কি কি কাপড় জামা পড়েছে, এইসব নিয়ে আলোচনা বেশি করেন। এটা হচ্ছে, যাক, এটা একটা অন্য দিক। সেই দিকটায় কিন্তু যখন জ্যোতিষ নিয়ে, আর প্রত্যেকটা জিনিসের দেখুন, এগুলো তো বিজ্ঞাপন, তাই না? আর এই বিজ্ঞাপনের মাধ্যমে, যাই হোক, আমার যেহেতু আমি বসে রয়েছি, আমার নিজস্ব মিডিয়া সেন্টার, আমি বসে প্রোগ্রাম করছি, তবুও এটা বিজ্ঞাপন। বড় বড় চ্যানেলে যারা করছে তারা বিজ্ঞাপন দিচ্ছে। বিজ্ঞাপনে সেখানে অনেক টাকা লাগে, তাই না? সেই জায়গাটা দিয়ে আমি যখন সময়টা পারচেস করেছি, আমি ভালো ভালো কথা বলবো, জ্যোতিষের মূল কথাগুলো বলবো, সেখান থেকে লোককে সুবিধা হবে। তা না, কে কেমন আছে, কে কাকে সুন্দর লাগছে দেখতে, এইসব আলোচনা করে তো লাভ নেই, তাই না? এই জন্য আমি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলাম যে ওই সঞ্চালক সঞ্চালিকা বাদ দিন, একা প্রোগ্রাম করুন, একা করুন। যে একার মধ্যে যে ক্ষমতা, সবাই একা আসে পৃথিবীতে, একাই চলে যায়, কেউ কাউকে নিয়ে যায় না। এই জীবনের পথে চলতে চলতে মানুষ যে আত্মীয়তা পায় বা যার সঙ্গ পায়, বন্ধু বান্ধব, এগুলো টাইম কাটানোর জন্য লাগে, কিন্তু তাকে যেতেও হবে একা, এসছেও একা। অতএব সেইখানে নিজের বক্তব্য একা রাখুন, মানুষও শুনবে। কারণ আরেকজন তো সময় খেয়ে নিচ্ছে, আপনি তো সময়টা পয়সা দিয়ে কিনেছেন, তাই না? সময় খেয়ে নিচ্ছে, সেখানে সময়ের দাম দেবেন না।
বলি আমি তো সব জায়গায় বলি আমি বড় না আপনি বড়, সবচেয়ে সময় বড়। এই সময়কে ধরে রাখতে শিখুন। ভালো সময়টা খুব ক্ষণিকের হয়, খারাপ সময় দীর্ঘ লাগে। ভালো সময় যদি একদিনের হয়, খারাপ সময় যদি একদিনের হয়, খারাপ সময়টা একদিনটাকে 3 দিন মনে হবে, ভালো সময়টা একদিনটাকে 12 ঘন্টা লাগবে। এটাই নিয়ম। কাজে সেই জায়গাটায় যে রাশিচক্রের যে 12টা ঘর, এই 12টা ঘরের মধ্যে রয়েছে কালের পরিবর্তন, সময়ের পরিবর্তন। আপনি 3টে জিনিসের উপরে বেস করে আপনি এই সময়ে আসছেন। একটা লগ্ন ভাব, একটা রবি লগ্ন ভাব, একটা চন্দ্র লগ্ন ভাব, তাই না? সেই জায়গাটায় যদি বলি তুলা রাশি, নবম ঘর মিথুনের ঘর, পঞ্চম ঘর কুম্ভ রাশির ঘর, একভাবে টানুন ত্রিভুজ, 3টেই বায়ু রাশি, তাহলে হাওয়া। আমি সবসময় বলি যে নেচার ভিত্তিক চলে সবাই, এই নেচারই আছে। কাজে আমরা সবসময় একটা শক্তিতে পিছন থেকে ধাক্কা খাই বলেই আমরা এগোতে পারি। সেটা হয়তো ঈশ্বর, আমি জানি না, ঈশ্বর দেখিনি আমি, কিন্তু ঈশ্বর তো আছে, নেচারের মধ্যে আছে। আমি একদিন বলেছিলাম যে দেখুন, ভগবান ভক্তি, অগ্নি, বায়ু, নপশু, জল, এই 4-এর মিশ্রণে একটা শক্তির প্রয়োগ হয়, সেই শক্তি হচ্ছে ঈশ্বর। সেই রকম 27টা নক্ষত্র, 27 নক্ষত্রের একটা শক্তি আছে। সেই শক্তি এক একটা, আমরা যেমন নাকি আসি একদম বসন ছাড়া, যাইও বসন ছাড়া। যাওয়ার সময় আমাদের লজ্জা নিবারণের জন্য একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, শুধু কিচ্ছু দেয় না সাথে। আসেন একেবারেই বসন ছাড়া, আসেন কেঁদে, যান কাঁদিয়ে। সবাই কাঁদে, আপনি হাসছেন হয়তো, কারণ আমি মরে দেখিনি, মরলে পরে বলতে পারবো, যদি কথা বলার ক্ষমতা থাকে, উপর থেকে কিছু দেখতে পাই। কাজে সেই জায়গাটা উপরে কোথায় যায় আমি জানি না। প্রাণ বায়ু, এই প্রাণ বায়ুটা কখন বেরোচ্ছে? নিশ্চয়ই একটা বায়ু, হাওয়া বেরোয় তো আমার শরীর থেকে। একটা মানুষ যদি সারা জীবন বাঁচতে পারতো, তাহলে সিলিন্ডার অক্সিজেন দিয়ে তাকে বাঁচিয়ে রাখা যেত। তার মানে অক্সিজেনই বাঁচার কারণ না, আরো কিছু বাঁচার কারণ রয়েছে। সেই জায়গাটায় মানুষের মধ্যে প্রাণ বায়ু বলে জিনিসটা আছে। আমরা প্রাণ ভোমরা বলি, প্রাণ পাখি বলি। এই যে তার মধ্যে যে প্রাণ এইটুকু লুকিয়ে আছে, সেইটা যখন বেরিয়ে যাবে, সেটা কোথায় যায়? এই ভূমণ্ডলের, যেমন ইথারের কারণে আপনি শব্দ ধরতে পারেন। হ্যাঁ, 500 বছর আগে কে কি আওয়াজ ছেড়ে দিয়ে গেছে, সেটা ধরে নেওয়া যায়, তাই না? তো এই সমস্ত আমি বলি তাদেরই যে জ্যোতিষ জগতের আলোচনা কিন্তু খুব সুন্দর। দেখুন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টা রাশি। এই 12টা রাশি 30 ডিগ্রি করে, 3 × 36, 360 ডিগ্রি, 360 ডিগ্রি। এবং এই 360 ডিগ্রির মধ্যে কিন্তু ওই 6 9 সংখ্যা লুকিয়ে আছে। তাহলে 9টা গ্রহ, 7টা গ্রহ, 9টা যোগ করা হয় রাহু কেতুকে ধরে। রাহু কেতু ছায়া গ্রহ, একটা রবির দিক থেকে, একটা চন্দ্রের দিক থেকে, তাই না? সেই ছায়া গ্রহের প্রভাব পড়ে কি করে? এও আমি বলেছিলাম যে আপনি পড়ছেন, আপনার পড়ার উপরে, আলোর উপরে আমি একটা ছায়া দিয়ে দিলাম, আপনি পড়তে পারবেন না। সেই প্রভাবটা পড়ে, যে ঘরে থাকে সেই ঘরের প্রভাবটা ফেলে। সেখান থেকে 12টা রাশি যে কোনো ঘরে থাকতে পারে। তাহলে বোঝানোর স্বার্থে যদি বলে দিই যে একটা জায়গায় আমি বললাম যে ঠিক আছে, একটা লগ্ন ধরি, একটা রাশি ধরি, ধরে একটা রবিকে ধরি। এবার প্রত্যেকটা গ্রহেরই একটা করে সময় আছে এক এক ঘরে থাকার। রবির 30 দিন, বুধের 18 দিন সময় আছে। কাজে সেই জায়গাটায় প্রত্যেক সময়ের আগে কেউ যেতে পারে না, শুধু মানুষেরই সময় নেই। মানুষ মানে সব সময় ব্যস্ত, এত ব্যস্ত, আপনি একটা কথা জিজ্ঞেস করবেন, ওই ভালো আছি চলছে, চলে যাচ্ছে, ব্যাস। এই জিনিসগুলো তো ঠিক না, আপনাকে স্থির হতে হবে।
আপনি শুনুন, আপনাকে মানতে বলছি না, আপনি আমার কথা মানবেন এত বড় স্পর্ধা আমার নেই যে আপনাকে বশ্যতা স্বীকার করতে বলছি, অবশ্যই না। আপনার ভালো লাগলে শুনবেন, ভালো লাগার উপরে তো জিনিস খান, জীবের স্বাদের উপরে তো জিনিস খান। ওই স্বাদের উপরে যখন জিনিসটা খাচ্ছেন, সবার তো সেই স্বাদ আবার তৃপ্তি পাচ্ছে না। কাজে ভালো লাগলে শুনবেন, জোর করছি না, আমার কাছে আসতেও বলছি না এই 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 নাম্বার, এই এই দিনে আমি এখানে থাকবো, আপনারা আমার কাছে আসুন, আমি আপনাদের ভাগ্য একদম সুপ্রসন্ন করে দেব, একবারও বলছি না। কেন, কেউ কাউকে সুপ্রসন্ন করতে পারে না। আপনি তখনই কোনো ডাক্তারের কাছে যান যখন আপনার শারীরিক কোনো অস্থিরতা প্রকাশ পাচ্ছে, সেই কারণ দিয়ে যান। আপনি একজন জ্যোতিষের কাছে তখনই আসবেন যখন আপনার জীবনে চলার পথে আপনি বাধা পাচ্ছেন। কতগুলো জিনিস মানুষের সময়ের না হলে মানুষ অস্থির হয়ে পড়ে। শিক্ষার সময় যদি শিক্ষা শেষ না হয়, বিবাহের সময় যদি বিবাহ না হয়, এবং বিবাহ হওয়ার পরে যদি পারিবারিক অশান্তির কারণে মন খারাপই চলে গেল অর্ধেক সময়, সেই কারণগুলো কিন্তু বড় সময়। আমি অনেক পয়সা রোজগার করছি কিন্তু একটা পয়সা আমার জমছে না, এই কারণগুলো থাকে মানুষের মধ্যে। কেন জমছে না, কেন থাকছে না, কেন আপনি রোজগার করছেন সেটাকে সস্থানে সজায়গায় লাগাতে পারছেন না, কেন? এই কেনর উত্তরগুলো খুঁজতে আসতে হবে জ্যোতিষীর কাছে। তার জন্য কোন কোন গ্রহ কিভাবে কাজ করে আপনি জানবেন। সবচেয়ে পরিষ্কার এবং সবচেয়ে সুন্দর, সবচেয়ে নিয়ম মাফিক গ্রহ হচ্ছে শনি। অথচ আমরা তার প্রসাদ খেয়ে ঘরে ঢুকি না, তার প্রসাদ খেলে মুখ ধুই, হাত ধুই, কত কিছু করি। আমি তো ঘরেই ঢুকি, ঘরেই থাকি। কেন, শনি যে দেবতা, সবাইকে দেবতা হিসেবেই করে। শনি একটি গ্রহ, যেমন পৃথিবী একটি গ্রহ, চন্দ্র একটি উপগ্রহ। তাহলে শনির কি কালো ছায়া বলে, শনির রঙের যে নীলাভ যে আয়া, শনির ওখান থেকে যে গ্রহের থেকে আল্ট্রাভায়োলেট একটা রে বেরোয়, যে রেটা আমাদের পৃথিবীর উপর একটা আচ্ছাদন আছে, পুরো রেটা পৃথিবীতে এসে পৌঁছয় না, পৌঁছলে আমাদের চোখের রেটিনা এফেক্ট করে, যার জন্য সেই জায়গায় ওই জন্য দেখবেন গ্রহণ হলে সূর্যের দিকে তাকাতে বারণ করে। আল্ট্রাভায়োলেট ডাইরেক্ট চোখের উপর এসে পড়ে। এই কারণে শনির থেকে সেই আল্ট্রাভায়োলেটটা শনি ডাইরেক্ট ধরতে পারে সূর্যের থেকে। সেই কারণে সেইটা ভালো না, সেটা নেগেটিভিটি বেশি। এই নেগেটিভিটির কারণে তো আপনি তাকে, এখন দেখুন, আপনি উপোস করে থাকতেই পারেন, আপনি যার জন্য উপোস করছেন সে কিন্তু জানতেও পারছে না যে আপনি তার জন্য উপোস করছেন, আপনার শরীর কষ্ট পাচ্ছে, তাই না? সেই জায়গাটায় আপনি প্র্যাকটিক্যাল হন, বাস্তব হন, আপনি মানুন, সব মানুন, অবশ্যই পুজো করবেন, ঈশ্বরকে ডাকবেন, মনের শক্তি সঞ্চয় হয়, এতে মনের জোর পান, এগুলো করবেন। কিন্তু কিছু কুসংস্কার আছে। অনেককে দেখবেন গাড়ি নিয়ে যাচ্ছে, একটা বিড়াল দৌড়ে পালালো, গাড়িটা নিয়ে দাঁড়িয়ে গেল। কেন? বিড়াল কাটলে নাকি রাস্তায় খারাপ হতে পারে। কিছু হয় না, কিন্তু এগুলো কুসংস্কার। কে বলে দিয়েছে আপনাকে? আপনি কোত্থেকে শুনেছেন? মানুষের মুখে মুখে রুটেছে এগুলো। এর মুখ খারাপ, ওকে দেখে বেরোবো না, একে দেখে বেরোবো না, এগুলো সমস্ত কিন্তু মনের জিনিস। এগুলো পৃথিবীর সবাই কিন্তু সৃষ্টি একই ভাবে, অতএব মানুষ সবাই ভালো, যদি আপনি ভালো হন। আপনি ভালো তো, তাহলে সবাইকে ভালো লাগবে। সেই রকম যদি আমি বলি যে আজকে সেইখানে ধরুন কর্কট লগ্ন, কর্কট লগ্ন, লগ্নাধিপতি হচ্ছে চন্দ্র। কর্কট লগ্নে 3টে নক্ষত্র থাকে, 7, 8, 9, পুনর্বসু, পুষ্যা আর অশ্লেষা। পুনর্বসু বৃহস্পতির, 8 নম্বর শনির পুষ্যা আর 9 নম্বর অশ্লেষা বুধের নক্ষত্র। আর এই কর্কট লগ্নের দ্বাদশপতি বুধ এবং তৃতীয়পতি বুধ। তাহলে তৃতীয়পতি বুধ হচ্ছে 8,000 হচ্ছে কন্যা রাশির ঘর।
তাহলে কর্কট লগ্ন থেকে 8th হাউস কোনটা? কুম্ভ রাশির ঘর। কুম্ভ রাশি থেকে দেখুন 8 নম্বর ঘর কন্যা রাশির ঘর হবে। 8 নম্বর ঘর কন্যা রাশির ঘর হবে। তাহলে সেই দ্বাদশ ঘর এবং তার তৃতীয় ঘর। এবার আপনি দেখবেন কর্কট লগ্নে আমি অনেককে দেখেছি এই 5-5-10 আঙুলের 10টা আংটি পরা। আরে আমাদের পৃথিবীতে যে গ্রহ ছড়িয়ে আছে সেটা 7+2, দুটো দেখা যায় না, 7টা কিন্তু অনুভব করি, মানে বিস্বাদ আছে। নেপচুন প্লুটো আছে, পৃথিবী থেকে অনেক দূরে আছে, অনেক দূরে আছে, এত দূরে আছে, এত যোজন দূরে আছে যে তার বলবত্তা বা তার আমাদের এখানে সে পৌঁছতে পারে না। সেই জায়গাটায় আমি জ্যোতিষী, আমি যদি নিজের 10টা আংটি পরে থাকি, আবার পড়বে কি পান্না পড়বে, তার সাথে প্রবাল পড়বে, তার সাথে পোকরাজ পড়বে, তার সাথে আবার নীলা পড়বে, তার সাথে মুক্ত পড়বে, আবার একটা ডায়মন্ড পড়বে। এবার বলুন, এরা জানেই না গ্রহের মিত্রতা এবং শত্রুতা, এরা জানেই না যে কোন গ্রহের সাথে কোন গ্রহের মিক্সিং করলে ভালো হয়। আপনি দুধের মধ্যে মাংস দিলে কি দুধ মাংস তৈরি হবে? দুধের ঝোল দেবেন মানুষকে, মাংস দিয়ে বানিয়েছেন? নিশ্চয়ই তো দেবেন না। গ্রহের সেরকম কতগুলো বিধি নিষেধ আছে, কতগুলো নিয়ম আছে যে এই কালার এই কালারের সাথে যায় না, এই কালার এই কালারের সাথে যায় না। প্রত্যেকটা জায়গায় আপনি বলুন, একটা হলুদ রঙের প্যান্ট পরুন, সিনেমায় দেখা যায়, পিকচার অনেক দেখা যায়, হলুদ রঙের প্যান্ট পরুন আর লাল রঙের একটা জামা পরুন আর গোলাপি রঙের একটা চশমা দিন আর মাথায় একটা কালো টুপি দিন। এবার আপনি রাস্তা দিয়ে যান, দেখুন আপনি লোকের কাছে, লোক আপনাকে দেখবে, কিন্তু দেখবে কেন? হাসির ছলে দেখবে। ওটা যদি আপনি আবার মিডিয়া লাইনে সিনেমায় দেখান, লোক আপনাকে তখন হাততালি দিয়ে দেখবে। কিছু কিছু জিনিস রংচঙে মানায় যে মানুষকে প্রভাবিত করার জন্য। আপনি তো প্রভাব বিস্তার করতে আসেননি, আপনি আপনার প্রভাব খাটিয়ে মানুষকে উপকার দিতে এসছেন। যতটা তার নেগেটিভিটি আছে তাকে পজিটিভিটিতে আনার জন্য আপনি বাক্য ব্যয় করছেন। তাহলে বাক্য ব্যয়টা তখনই করুন যে বাক্য ব্যয়ে তার সফলতা আসবে। কর্কট লগ্নের 9ম ঘর হচ্ছে বৃহস্পতি, 6ষ্ঠ ঘর হচ্ছে বৃহস্পতি, 7ম ঘর হচ্ছে শনি, 8ম ঘর হচ্ছে শনি। কর্কট লগ্নের দ্বাদশপতি বুধ আর তৃতীয়পতি বুধ বললাম। কর্কট লগ্নের 10মপতি মঙ্গল এবং কর্কট লগ্নের 5মপতি মঙ্গল। তাহলে মেষ রাশির অধিপতি মঙ্গল, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। এই যে, এবং কর্কট লগ্নের 4র্থপতি শুক্র এবং একাদশপতি শুক্র। তাহলে 4র্থ আর একাদশ, তাহলে 5ম আর একাদশ, 5th হাউস, 7th হাউস হচ্ছে 11th হাউস। তাহলে কর্কট লগ্নের 5th হাউস হচ্ছে বৃশ্চিক রাশির ঘর। তাহলে সেখানে প্রেম, প্রণয়, ভালোবাসা তার লুকিয়ে রয়েছে। তাহলে বৃশ্চিক রাশির 7th হাউস হচ্ছে শুক্রের ঘর, বৃষ রাশির ঘর, সেখানে তার সাফল্য লুকিয়ে আছে। এগুলো বার করবেন না, এগুলো বুঝবেন না। জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলোচনা করতে এসেছেন, হ্যাঁ, একেবারে কোট টাই পরে, মাথায় পরে বসেছেন ভালো সুন্দর ভাবে। বাবান কেউ আবার অনেক, মানে আমি সম্মান করি তাদের, অনেক মহিলা জ্যোতিষী আছে, বেনারসি পরে চলে এলেন, ভালো শাড়ি দেখাতে আসেননি, জ্ঞান বিস্তার করাতে এসছেন, আপনার গুণ বিস্তার করতে এসছেন। আপনি সেখানে সেইটা নিয়ে আলোচনা করুন, যে আলোচনাটা মানুষের ভালো লাগবে, সেখানে সবাই শুনবে। আপনি জানবেন যে একটা রাশিকে 3 ভাগে ভাগ করা যায়, 3 বারং 36 ভাগে ভাগ করা যায়। 12টা রাশিকে 36টা ভাগ আপনাকে সেই গুণে নিয়ে আসবেন। আমরা সবাই জানি ম্যাচ মেকিং এ 36 গুণ থাকে। এই 36 গুণের মধ্যে কতটা পেলে পরে সেই তার সঙ্গে তার বিবাহ দেওয়া যায়, এবং সেই বিবাহ ডিভোর্স হয়েছে। আমি ধরেছি, আমার কাছেই আছে। কেন হয়েছে? যে সেই জায়গাটা তাকে ব্যাখ্যা করে দেওয়া হয়নি। এই কারণগুলো তার সাথে সামঞ্জস্য ছিল না। এইটা তো মানতে হবে না। প্রত্যেকটা তারিখ, প্রত্যেকটা, যেমন কথা বলে, যেমন নিউমারোলজি, সংখ্যা তত্ত্ব,
এই সংখ্যাতত্ত্বের একটা বিরাট ক্ষমতা আছে। আপনি দেখবেন আমরা যখন বলি যে রবি এক সংখ্যা, চন্দ্র দুই সংখ্যা, তাহলে আমরা তো একে রবি দুইয়ে চন্দ্র বলি না, বলি কি? একে চন্দ্র দুইয়ে পক্ষ বলি। তাহলে চন্দ্রকে নিয়ে পক্ষ হয়, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, আমরা সেইভাবে পড়ি। তাহলে সেই রবিকে ধরা হয়নি, রবি কোনো গ্রহ না। রবির কারণে সব গ্রহরা রয়েছে, রবির থেকে সব সৃষ্টি। রবি একটি নক্ষত্র, কিন্তু রবির বিকাশ আছে, রবির জ্যোতি আছে, রবির আলোর বিকাশ আছে। সেই জাতক বা জাতিকার মধ্যে যদি সেই আলোর বিকাশ ঘটানো যায় এবং 12টা ঘরের যদি স্বস্থানে স্বজাগায় যদি সুন্দর জায়গায় রবি বসে থাকে, রবির 3টে নক্ষত্র আছে, 3 নম্বর নক্ষত্র, 12 নম্বর নক্ষত্র, 21 নম্বর নক্ষত্র। এই 3টে নক্ষত্র 2 ঘর নিয়ে থাকে, একটা মেষ আর বৃষ নিয়ে থাকে, একটা থাকে সিংহ আর কন্যা নিয়ে, আর একটা থাকে ধনু এবং মকর নিয়ে। এই যে নক্ষত্র 2 ঘর নিয়ে থাকে, এই 2 ঘরে যে রবির, তার মানে বৃহস্পতি, শনি, মঙ্গল, শুক্র এবং রবি, বুধ, এই যে ঘরগুলোর উপরে যে নক্ষত্র থাকে, আমি সেদিন একজনের মুখে শুনছিলাম বুধাদিত্য যোগ থাকলে খুব ভালো হয়। জানেন বুধাদিত্য যোগ মানে কি? রবি বুধ একসাথে থাকা। রবির দীপ্তাংশ 15 ডিগ্রি, 7.5 ডিগ্রি আগে 7.5 ডিগ্রি পিছনে থাকে। রবির দীপ্তাংশের মধ্যে যে কোনো গ্রহ আসলে দগ্ধ হয়ে যায়, পুড়ে যায়। সেই গ্রহের কোনো বিকাশ থাকে না, সেই গ্রহের কোনো বলবত্তা থাকে না। আর আপনি বুধাদিত্য যোগ বলে দিচ্ছেন? বুধের ডিগ্রি দেখুন, কোন কোন ঘরে বুধাদিত্য যোগ হয়? সব ঘরে হয়? 12 ঘরে নিশ্চয়ই হয় না। সেইটা খুঁজে আমি বলবো না, কেন জানেন তো? এখন থেকে ঠিক করেছি, আমি দেখেছি যে সমস্ত শিখে 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 সেইগুলো ভুল প্রয়োগ করছে, ভুল প্রয়োগ করছে। নাহলে আমি বলে দিতে পারি প্রত্যেকটা। আমি যে কোনো রকমের যদি জ্যোতিষ সম্বন্ধে আমার সঙ্গে বসে, আমি তাকে সাহায্য করব, 100 বার করব, কিন্তু তর্ক করব না। আমি কম জানতেই পারি, সে তো আমার থেকেও বেশি জানতে পারে। আমি তর্ক করতে গেলে তো আমি হেরে যাব। আমি চুপ করে থাকি, 2টো ভালো জিনিস শিখে যাব। এটাই তো মানুষের মধ্যে থাকা উচিত। তাহলে সেই কর্কট লগ্নের অধিপতি, নবম অধিপতি যদি দ্বাদশে বসে এবং দ্বাদশে যদি সে রেট্রোগ্রেড হয়, বৃহস্পতি নবম এবং ষষ্ঠ অধিপতি যদি রেট্রোগ্রেড হয়, আপনি জানবেন বৃহস্পতি শনি যদি রেট্রোগ্রেড হয় সবসময় পিছন দিকের ফল টানে। জানতেন এটা? জানেন? বই তো পড়েন, কোন বইয়ে প্রতিকার লেখা আছে? জ্যোতিষশাস্ত্রের যত বই আছে, কোন বইয়ে বলতে পারবেন যে এই প্রতিকার দেওয়া আছে? কোন বইয়ে লেখা নেই। কিন্তু প্রতিকার আপনার বুদ্ধি বলে বার করে নিয়ে আসতে হবে, আপনার জ্ঞানের দ্বারা বার করে নিয়ে আসতে হবে। কাজে সেই জায়গা থেকে আপনি যে বার করবেন, এবং সেই বৃহস্পতি যদি দ্বাদশে আসে এবং দ্বাদশে যদি রেট্রোগ্রেড হয়, তাহলে সে শুক্রের কিছুটা ফল তুলে নিয়ে আসছে বৃষ রাশির। কর্কট লগ্নের দ্বাদশ ঘর মিথুন রাশির ঘর। তাহলে মিথুন রাশির ঘরে যদি বৃহস্পতি রেট্রোগ্রেড থাকে, তাহলে ষষ্ঠপতি নবমপতি দ্বাদশে বসে গেছে। বৃহস্পতি যদি দ্বাদশে বসে, মিথুন রাশিতে বসে, পঞ্চম দৃষ্টি দেবে তুলা রাশির ঘরে। বৃহস্পতি যদি মিথুন রাশিতে থাকে, নবম দৃষ্টি দেবে, সে পুরা সোজাসুজি এসে একেবারে কুম্ভ রাশির ঘরে। তাহলে সেইখানে শনিকে দৃষ্টিতে রাখলো, সেখানে শুক্রকে দৃষ্টিতে রাখলো, সপ্তম দৃষ্টিতে বৃহস্পতিকে রাখলো। তাই না? প্রত্যেকটা জায়গার তো একটা সিস্টেম রয়েছে যে আমি এতগুলো প্ল্যানেটকে দৃষ্টিতে আমি নিজের জালে বেঁধে রেখেছি দৃষ্টির মাধ্যমে। আপনার দৃষ্টি প্রখর, আপনার দৃষ্টি সুন্দর, আপনি তাকিয়ে আছেন, কিন্তু আপনার পাশ দিয়ে কে যাচ্ছে আপনি তাকে দেখতে পেলেন না, বা আপনি কোনো কথাও শুনতে পাচ্ছেন না, কারণ আপনার মন নেই। দৃষ্টির সাথে মন দরকার, লগ্নের সঙ্গে চন্দ্র দরকার। চন্দ্র মনোকারক গ্রহ, রবি তেজ কারক গ্রহ, দীপ্তমান কারক গ্রহ। আপনি যদি তাকিয়েই থাকতে পারেন যে লোকটা আমার দিকে তাকিয়ে রয়েছে কিন্তু আমাকে চিনতে পারছে না,
সে অন্য চিন্তা করছে, তার মন অন্য জায়গায় রয়েছে, মনের সঙ্গে দৃষ্টির সংযোগ হয়নি। আর এই মনের সঙ্গে দৃষ্টির সংযোগ না হওয়ার কারণে সে ভাগ্যের অনেক বিপর্যয়ে পৌঁছেছে। তাহলে চন্দ্র যদি হয় আর দৃষ্টি যদি হয়, সেই দৃষ্টি বাক্য, দ্বিতীয় ঘর রবি, কর্কট লগ্নের দ্বিতীয় ঘর রবির ঘর, সিংহ রাশির ঘর, সেইখানে হচ্ছে বাক। আমি যে কথাটা বলবো তার গ্রহণযোগ্যতা কতখানি থাকবে, এবং দ্বিতীয় ঘর সঞ্চয়, দ্বিতীয় ঘর শ্বশুর বাড়ির ঘর, দ্বিতীয় ঘর থেকে মারক, রবি চন্দ্র মারক হয় না। এবার দেখবেন যে সপ্তমপতি দ্বিতীয় পতি যদি অষ্টমপতির যোগে আসে, এবং সেইখানে কিন্তু বলা যায় যে এই দশা অনুযায়ী এইখানে এই জাতক বা জাতিকার মারাত্মক রকম শারীরিক কোন নাশ আসবে, সেই জায়গাটা তাকে তো বলে দিতে হবে। এবং যে নক্ষত্রের উপরে সেই গ্রহগুলো রয়েছে, সেই নক্ষত্রের অধিপতি যদি ভালো জায়গায় থাকে, সেই নক্ষত্রের অধিপতি যেমন ভালো জায়গায় দেখবেন 7, 16, 25 তিনটে নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র। 7 নম্বর পুনর্বসু নক্ষত্র, 16 নম্বর বিশাখা নক্ষত্র, 25 নম্বর নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তাহলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পরে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, 25 নম্বর 26 নম্বর শনির নক্ষত্র, 27 নম্বর নক্ষত্র রেবতী নক্ষত্র। তাহলে দেখুন যে আপনি একসাথে বৃহস্পতি, শনি আর বুধ তিনটে নক্ষত্র পাশাপাশি রান করছে। আবার দেখুন কর্কট রাশিতে 7, 8, 9 বৃহস্পতি, শনি, বুধ একদম পরপর দৌড়চ্ছে। আবার দেখুন আপনি বৃশ্চিক রাশিতে 16, 17, 18 16 নম্বর নক্ষত্র বিশাখা, 17 নম্বর নক্ষত্র অনুরাধা আর 18 নম্বর নক্ষত্র জ্যেষ্ঠা। তাহলে তিনটে নক্ষত্র ওই সেই একই নক্ষত্র বৃহস্পতি, শনি আর বুধ একসাথে দৌড়চ্ছে। তাহলে একটা জলরাশি আর একটা জলরাশি আর একটা জলরাশি, মীন জলরাশি, কর্কট জলরাশি, বৃশ্চিক জলরাশি। তাহলে একই নক্ষত্র দৌড়চ্ছে তিনটে ঘরে, কিন্তু রবির নক্ষত্র বললাম দুটো ঘরে দৌড়চ্ছে, অগ্নি রাশি, পৃথ্বী রাশি, মেষ রাশি এবং বৃষ রাশি। আবার বৃষ রাশি স্থির রাশি, চর রাশি মেষ রাশি, চর স্থির। তাহলে 3 নম্বর নক্ষত্র দৌড়চ্ছে। তাহলে 11 নম্বর নক্ষত্র দেখো, 11 নম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্রের নক্ষত্র। আমি 11 নম্বর নক্ষত্র নিয়ে কিছু কথা শুনছিলাম। 11 নম্বর, 20 নম্বর আর 2 নম্বর এই তিনটে নক্ষত্র তিনটে অগ্নি রাশিতে আছে। 2 নম্বর নক্ষত্র ভরণী নক্ষত্র, 11 নম্বর নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আর 20 নম্বর নক্ষত্র হচ্ছে আপনার দেখুন বৃহস্পতি, রবি এবং মঙ্গল, এই তিনের ঘরে শুক্রের নক্ষত্র আছে। এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র নাকি সবচেয়ে ভালো নক্ষত্র। বলুন কি বলবো, আমরা কি ভুল শিখেছি, ভুল জানি? আবার রবি শুক্র দেখলে বলবে দারিদ্র যোগ। তাহলে রবির ঘরে 11 নম্বর নক্ষত্র আছে, আবার দারিদ্র যোগ থেকে এলো। তাহলে শুক্রের নক্ষত্র তো রবির ঘরেই বসা। বলার আগে চিন্তা করুন, বলার আগে শিখুন যে দারিদ্র যোগ কিসের থেকে আসে, কেমন্দ্রম যোগ কিসের থেকে আসে, আবার কিসের থেকে ভাঙে। মাঙ্গলিক দোষ তো খণ্ডনও আছে। আপনি যদি লগ্নে মঙ্গল পান, দ্বাদশে মঙ্গল পান, চতুর্থে মঙ্গল পান, সপ্তমে মঙ্গল পান, অষ্টমে মঙ্গল পান, তাহলে আপনি বললেন মাঙ্গলিক ছক এটা। আরে মাঙ্গলিকের সাথে তো মঙ্গলও রয়েছে, সেটা তো ভাঙারও প্রক্রিয়া আছে, সেটা জানেন তো? সেটা আমি এখন বলে দিলেই সবাই মনে করবে বাহ একটা নতুন জিনিস শিখলাম। না, কৌতূহল রাখা ভালো, কিন্তু আধা কথা উল্টো ভাবে বলবেন না যে পুরো রাশিচক্রের মধ্যে পূর্ব ফাল্গুনী নক্ষত্র খুব ভালো নক্ষত্র। তাহলে পূর্ব ফাল্গুনী নক্ষত্র যদি ভালো নক্ষত্র হয়, 2 নম্বর ভরণী নক্ষত্র ভালো, অনেক ভালো। তাহলে পূর্বাষাঢ়া নক্ষত্র ভালো না,
জায়গা হিসেবে মানুষের স্থান পায়, মর্যাদা পায়। আপনি যে জায়গায় গেছেন সেই জায়গায় আপনার প্রায়োরিটি বাড়বে তখনই যে যে কারণে গেছেন সেই কারণের উপর নির্ভর করে। আমরা তো শ্মশান ঘাটে যাই না, শ্মশান ঘাটে তো কোনো কারণ থাকে না, শোকের ছায়া থাকে। সেইখানে তো আপনি কোট টাই পরে গেলেও মর্যাদা পাবেন না, খালি গায়ে গামছা গায়ে গেলেও মর্যাদা পাবেন না, কেননা তখন সবাই শোকে আচ্ছন্ন রয়েছেন। এবার যদি একটি বিবাহ উৎসবে যান, সেখানে তো গামছা গায়ে যাবেন না, গামছা গায়ে দিলে আপনাকে পুরোহিত বলবে যে পুরোহিতের কোনো লোক এসছে বোধহয়, কারণ পৌরোহিত্য যারা করে তারা কিন্তু সবসময় পৈতেটাকে লাগে তাদের কাজে, এবং যেহেতু ব্রাহ্মণ কারক গ্রহ এবং পৈতেটা লাগে বলে তারা গায়ে বস্ত্র রাখে না, একটা গামছা গায়ে দিয়ে নেয় বা কাপড়ের যে খুঁটটা আছে সেটা গায়ের উপরে দিয়ে বসে। পুরের হিত কামনা করতে এসছে, তার পৈতে লাগে। ওই কারণে জামা প্যান্ট কোটটাই পরে আসলো তো পৈতে বার করতে পারবে না। সব জিনিসের পিছনে কারণ আছে, কারণটা খুঁজে বার করুন, আগেই সমালোচনা করে লাভ নেই। নক্ষত্র মণ্ডলীর মধ্যে সবচেয়ে ভালো নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্র। 4 নম্বর নক্ষত্র দি বেস্ট না, 4 নম্বর নক্ষত্র হচ্ছে চন্দ্রের প্রিয় নক্ষত্র। চন্দ্র 27টা নক্ষত্র ভোগ করত, কিন্তু রোহিণী নক্ষত্রের সাথে বেশি থাকতো। এই নিয়ে পুরাণে একটা লেখাও আছে, সবাই গেছিল, সবাই দল বল মিলে চন্দ্রের এগেনস্টে। কাজেই সেই রোহিণী নক্ষত্রের সাথে চন্দ্র বেশি থাকে এবং সেটা বৃষ রাশিতে আছে, যেখানে চন্দ্র তুঙ্গস্থ হয় 3 ডিগ্রি পর্যন্ত। কাজেই জ্যোতিষশাস্ত্র তো জেনে কথা বলা ভালো। রোহিণী নক্ষত্র সবচেয়ে ভালো নক্ষত্র, 27 নক্ষত্রের মধ্যে 27 নক্ষত্রের মধ্যে পুরো ফাল্গুনী নক্ষত্র ভালো নক্ষত্র, এ তো মানবো না, আমি তো মানবো না, আমি তো বুঝিয়ে দেবো কিনা, মেরে ফেলে না, আমি শাস্ত্র দ্বারা বুঝিয়ে দেব। দেখুন পুরো ফাল্গুনী নক্ষত্র দেখবেন তার 7ম ঘর শনির নক্ষত্র, শনির ঘর, কুম্ভ রাশির ঘর। তাহলে পুরো ফাল্গুনী নক্ষত্র ভোগের নক্ষত্র। 2 নম্বর নক্ষত্রের মধ্যে ভরণী, এখানে ভরণ পোষণ করাই আছে, পুষ্যা নক্ষত্রের সাথে টাচ আছে, পুষ্যা পোষণ, ভরণী ভরণ, তাহলে ভরণ পোষণের ব্যাপার থাকে। তাহলে কর্কট লগ্ন থেকে 10 নম্বর ঘরে হচ্ছে 2 নম্বর নক্ষত্র পড়ে। 1 নম্বর নক্ষত্র কেতুর নক্ষত্র, 1, 10, 19, 3টে কেতুর নক্ষত্র এবং 3টেই অগ্নি রাশিতে আছে, একটি সিংহ রাশিতে, একটি ধনু রাশিতে আর একটা মেষ রাশিতে। কিন্তু মেষ রাশি চর রাশি, সিংহ রাশি স্থির রাশি, আবার ধনু রাশি অগ্নি রাশি কিন্তু দ্বিস্বভাব রাশি। চর না, কিন্তু চর কিন্তু 4টে, মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, মকর রাশি। চরাচরে গমন করে এই 4টি কেন্দ্র। লগ্নের মধ্যে দ্বিশক্তি আছে, কেন্দ্র এবং কোণ। তাহলে কর্কট লগ্ন যখন, তার মধ্যে কেন্দ্রেরও ক্ষমতা আছে, কোণেরও ক্ষমতা আছে। তাহলে চন্দ্র কোনো সময় যদি লগ্নপতি লগ্নেই থাকতে হবে তার তো কোনো মানে নেই। যেই ঘরে চন্দ্র বসবে সেই ঘরে রাশি হবে। তাহলে কর্কট লগ্ন মীন রাশি, নবমে চন্দ্র, 26 নম্বর নক্ষত্রে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। তাহলে 26 নম্বর নক্ষত্র শনির নক্ষত্র। তাহলে শনির নক্ষত্র যদি হয় আমরা, তাহলে একটা অবসাদ কাজ করে শনির ওইখান থেকে মিশে যাওয়াতে। কিন্তু যেহেতু ওটা 9ম ঘর, কর্কট লগ্নের 9ম ঘর, নবমপতি বৃহস্পতির অবস্থান বুঝে, এবং বৃহস্পতি যে নক্ষত্রে বসে সেই নক্ষত্রের অধিপতির অবস্থান বুঝেই ফল নির্দেশ করা উচিত। আপনি সেইভাবে ফল বলতে পারেন না, কেন ফল বললে সেটা খারাপ হতে পারে। প্রত্যেকটা মানুষই খালি মাইনাস খুঁজতে ব্যস্ত থাকে, খালি মাইনাস কথা বলতে থাকে। দি বেস্ট করা যায়
যদি আপনি ভালো করে হরোস্কোপটা দেখেন, ভালো করে D9 চার্টটা দেখেন, ভালো করে যদি আপনি দেবকানের 36টা দেবকানের কোন দেবকানের দেবকানাধিপতি কোথায় সেটা দেখেন, নক্ষত্রগুলোকে ধরেন, তার সাথে যে দশায় জন্ম সে কোন দশায় পৌঁছেছে, সেই দশাধিপতি কোথায় বসে রয়েছে এবং বর্তমান গোচর ফলে সেই দশাধিপতি কোন দিক দিয়ে ঘুরছে, সেটাও তো বিচারের ব্যাপার। সেটা করবেন না? সেগুলো করেই তো আপনি আসবেন বিচারটাকে পুরো তুলে দিতে। এত সোজা? ভীষণ বিশাল সমুদ্র, কিন্তু এত সোজা না। রোহিণী পুরো ফাল্গুনী নক্ষত্র ভালো বলে দিলাম আর ভালো হয়ে গেল না। পুনর্বসু নক্ষত্র 7 নম্বর নক্ষত্র, যার নাম অদিতি। পুনরায় জন্ম, বারবার আপ অ্যান্ড ডাউন পুনর্বসুর মধ্যে আছে। কোন রকমে উপরে ওঠে, নিচেও নেমে যায়, আবার নিজের মনের জোরে সে উপরে ওঠে, আবার খেটে কর্ম করে সে উপরে ওঠে। কেননা ওটা বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতি তাকে অনেক গুণ দেয় এবং নক্ষত্র মণ্ডলীর মধ্যে শ্রেষ্ঠ নক্ষত্র। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ, লগ্নপতির যে কর্কট লগ্নের 3টে নক্ষত্র আছে, 4 নম্বর, 13 নম্বর, 22 নম্বর। 4 নম্বর হচ্ছে রোহিণী, 13 নম্বর হস্তা আর 22 নম্বর শ্রবণা। তাহলে সেই জায়গাটায় শ্রবণা নক্ষত্র মকর রাশিতে থাকে, 4 নম্বর নক্ষত্র বৃষ রাশিতে থাকে আর 13 নম্বর নক্ষত্র কন্যা রাশিতে থাকে। তাহলে বুধ, শুক্র আর শনি, এই 3টের মধ্যে চন্দ্রের নক্ষত্র রাখা আছে। কেন রাখা আছে? শুক্র হচ্ছে ভোগ কারক গ্রহ, তুমি ভোগে যাতে বেশি ব্যস্ত না হয়ে পড়ো। 13 নম্বর বুধের ঘরে রাখা আছে, কন্যা রাশির ঘরে, বুদ্ধি দিয়ে যাতে বিচার করতে পারো। প্রত্যেকটি রাশির প্রতীক আছে, কিন্তু কন্যা রাশির একটা প্রতীক আছে, মিথুন রাশির একটা প্রতীক আছে, মকর রাশির একটা প্রতীক আছে। তাহলে মকর রাশিতে রাখা আছে শনির ঘরে চন্দ্রের নক্ষত্র, যাতে শনি বেশি জ্বালা যন্ত্রণা বা শনি বেশি যাতে নিয়মে না বেনে ফেলে এবং উচ্ছৃঙ্খল না হয়ে গিয়ে যাতে শনি সেখানে চন্দ্রের নক্ষত্রতে আবেগ একটা দিয়ে রেখেছে, একটা আবেগ দিয়ে রেখেছে। 13 নম্বর নক্ষত্রে আবেগ দিয়ে রেখেছে তোমার জন্য বুদ্ধি ভুল প্রয়োগ না হয়। 4 নম্বর নক্ষত্র রোহিণী নক্ষত্র শুক্রের ঘরে আছে, যাতে তুমি ভোগে লিপ্ত না হয়ে যাও। সেই জায়গাটায় একটা 4 নম্বর নক্ষত্র আছে। সেইখান থেকে সমস্ত জিনিস যখন আমরা বুঝতে পেরে যাই যে এই জিনিসের সাথে এই জিনিসের সম্পর্ক করলে এই জিনিস হতে পারে, তাই না? আপনারা যখন রান্না বান্না করেন জিনিসপত্র গুছিয়ে নিয়ে বসেন তো, এটার সাথে এটা, ওটার সাথে ওটা। এটা এখন ইউটিউবের যুগে সবাই ইউটিউবের খুলেই, পাশে মোবাইল খুলেই রান্না করতে শুরু করে দেবে। কাজেই এই জায়গাটা থেকে, সেখান থেকে আপনি জেনুইন জ্যোতিষ শাস্ত্র, ইউটিউব শাস্ত্র না, জ্যোতিষ শাস্ত্র ইউটিউব শাস্ত্র না, জ্যোতিষ শাস্ত্র কিন্তু একটা আলাদা শাস্ত্র এবং হাজার হাজার বছর পুরনো শাস্ত্র। দেখুন বেদ 4টি আমরা জানি, ঋক, সাম, যজু, অথর্ব। কাজেই সেই জায়গাটায় অথর্ববেদে জ্যোতিষ শাস্ত্রের পরিচয় পাওয়া যায়। আপনি সেখান থেকে সেই জায়গাটায় শাস্ত্র মতে আর সেইগুলোকে নিয়ে আপনি জিনিসগুলোকে সংগ্রহ করুন। তারপরে দেখবেন যে বলবেন যে আপনি পুরো ফাল্গুনী নক্ষত্র শ্রেষ্ঠ নক্ষত্র। বলবেন না এরকম পুরো ফাল্গুনী শুক্রের নক্ষত্র সিংহের ঘরে আছে, শ্রেষ্ঠ নক্ষত্র না। কাজেই সেই জায়গাটায় শ্রেষ্ঠ নক্ষত্র সব সময় জানবেন যে বৃহৎপতি, তার নাম বৃহস্পতি। মঙ্গল অমঙ্গল, তার নাম মঙ্গল। শনি স প্লাস ন, নিয়ম শুরু। এই শুরুর নিয়ম অনুসারে যদি শুরু করেন আপনি শেষ করতে পারবেন, জীবনে দাঁড়াতেও পারবেন।
আর সব দিক থেকে নিজেকে সুস্থ রাখবেন। আপনি থাকলে তো তারপরে সমস্ত কিছু হবে। ভালো থাকুন, ভালো রাখুন। আবার দেখা হবে। নমস্কার।